অভয়া কোনো রকম ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বলি নয়, উনি কিন্তু কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার নন যে উনি এই মৃত্যুটাকে রাজনৈতিক জায়গায় নেবে বা রাজনৈতিক কালারে ফেলবে, পলিটিক্যাল কালার দেবে। এটা কোনো রাজনৈতিক মৃত্যু নয়, আমাদের কথাটা মাথায় রাখতে হবে। যেটা গুলিয়ে দেওয়া হচ্ছে যে অরাজনৈতিক আন্দোলন, যে একটা আনন্যাচারাল ডেথ হয়েছে বা ইউডি ম্যাটার হয়েছে, যেটা কখনোই অভিপ্রেত নয়, কিন্তু সেটা রাজনৈতিকও নয়। কিন্তু এখন বিষয়টাকে রাজনৈতিককরণ করা হচ্ছে। উনি একটা কেন্দ্রীয় ক্ষমতাসীন দলের হয়ে দাঁড়াচ্ছেন, এমন একটা দল যে দলের স্বরাষ্ট্র মন্ত্রকের ইশারাতে এই তদন্ত গতি পেতে পারত বা পেতে পারে, সেই তদন্তে সেই স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা হলো এবং তারপরে উনি নেমে পড়লেন। এটা অনভিপ্রেত, পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে এটা অনভিপ্রেত বলে আমি মনে করছি। তাহলে যে অমিত শাহর দায়িত্বে থাকা স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ তদন্ত, যে তদন্তের কোনো একটা জায়গায়, আমি বিশেষ বিস্তরে বলতে পারবো না, অবশ্যই যে তদন্তের কোনো একটা জায়গায় হাত বেঁধে দেওয়া হয়েছে, আমি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ ভাবে খুব কোটানকোটি বলছি, হাত বেঁধে দেওয়া হয়েছে, ঠিক মানে আছে? ইনভেস্টিগেটিং এজেন্সির হাত বেঁধে দিয়েছে মন্ত্রক। আমি বলতে পারবো না কে হাত বেঁধে দিয়েছে, সেটা আমি বলতে পারবো না, তবে পিএমও থেকে যে ইনভেস্টিগেশনের হাত বেঁধে দেওয়া হয়েছে আমি এটা বলে দিলাম। আমি এর ডিটেলস আমি বলতে পারবো না, ঠিক আছে? হুম হুম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা তো উনি টেকনিক্যালি করতে পারতেন, অমিত শাহজিকে ইনভেস্টিগেশনের গতি বাড়ানোর জন্য বললেই তো করতে পারতেন, আমার মনে হয় সেটা। এবার যে করবেন উনি জানেন কতটা আদৌ করতে পারবেন কিনা, উনি করার ইচ্ছা আছে কিনা সেটা আমি জানি না, সেটা আমার বিষয় নয়। কারণ অমিত শাহজির মনের ভেতরে ঢোকার ক্ষমতা আমার নেই, কারোর মনের ভেতরে ঢোকার ক্ষমতা কারোর নেই। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার ইচ্ছা হবে কিনা বা তার মন্ত্রকের ইচ্ছা হবে কিনা সেটা ডিপেন্ড করে তার উপর। তো সেটা তো টেকনিক্যালি হতো, তাহলে যে ব্যক্তি দেখা করাটা এড়িয়ে গেলেন, উনি ফোনে ঘরের ভেতরে চার দেওয়ালে কি কথা বললেন এবং তার ভিত্তিতে উনি ভোটে দাঁড়ালেন এবং ভোটে দাঁড়িয়ে যে বার্তা দিলেন সেটা নিছকই কি বলবো, একটা উপহাসজনক বার্তা। অভয়ার যে অনভিপ্রেত মৃত্যু, সেই জিনিসটাকে ওই 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 আন্দোলনটাকে কালিমালিপ্ত করা হচ্ছে। আমি আপনি যেভাবে তিলোত্তমার সঠিক বিচার চাইছি এই ঘটনার, সেরকম পানিহাটিতে অর্থাৎ যেখানে তিলোত্তমার মা বিজেপির টিকিটে লড়ছেন সেখানকার মানুষও তো একইভাবে চান। আপনি নিজেকে যদি একবার পানিহাটির মানুষ হিসেবে দেখেন, আপনার দরজা খুলে আপনি শুনছেন এক মহিলা বলছেন যে আপনি ভোটটা আমাকে দেবেন, নালে আমার মেয়ে বিচার পাবে না। আপনি কি তাহলে ভোটার হিসেবে আপনি কি কোনোভাবে ইমোশনালি ব্ল্যাকমেলড হচ্ছেন? না, সেটা তো অবশ্যই ইমোশনালি, এবং ওই যে বললাম তো, ওই আন্দোলনটাকে ইমোশনের জায়গায় মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমি ওই আন্দোলন যার জন্য হচ্ছে, আমি তার মাতা পিতা, মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ইনসিডেন্টটা তার আইডেন্টিফিকেশন হিসেবে কাজে লাগাচ্ছে, ঠিক আছে? তার রাইট। আইডেন্টিফিকেশন হিসেবে কাজে লাগিয়ে শুধু তাই যে নয়, আমি সেটাকে অভয়ার মা, আমি হ্যাঁ, তিলোত্তমার মা। হ্যাঁ, সেটা কোথায় কাজে লাগাচ্ছে, সেটা ভোটের ক্ষেত্রে কাজে লাগাচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। এটা হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা নয়। কারণ ওনার মেয়ের মৃত্যুটা রাজনৈতিক কারণে হয়নি বা পশ্চিমবঙ্গ মেডিকেল। সরকার কি সঞ্জয় রায়ের ফাঁসিকে অপোজ করেছিল? না, বিভিন্ন জায়গায় এই পশ্চিমবঙ্গ প্রচার সরকার চালানো কখনোই, হচ্ছে। একদমই না। শিয়ালদা কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছিল সঞ্জয় রায়কে এক্সট্রিম পানিশমেন্ট দেওয়ার জন্য। কিন্তু আমার কষ্ট সেই জায়গাতে এলো যেখানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় এলেন, উনি দেখা করার জন্য হাজার একবার চেষ্টা করলেন, সেখানে অমিত শাহ এড়িয়ে চলে গেলেন, দেখা হুম। করলেন না। উনি এ কিন্তু বলেছেন, রাজনৈতিক, রাহুল বাবু, আপনি জুডিশিয়ারির অংশ বিশেষ, সেই কারণেই আপনাকে আমি ধরিয়ে দিই। উনি কিন্তু শুধু আমার চ্যানেলে নয়, একাধিক লিডিং মিডিয়ায় উনি বক্তব্য রেখেছেন, আমাকে ভোটে লড়তে হবে কারণ বিচার পেতে আমাকে প্রভাবশালী হতে হবে। এটা কি সংবিধানের অবমাননা নয়? সংবিধানের অবমাননা। এবার আমি যদি এটা ঘুরিয়ে বলি, তাহলে প্রভাবশালীরাই বিচার পাবে, অন্য কারা এক্স্যাক্টলি, বিচার আমি পাবে সেটাই না? জিজ্ঞাসা করছি যে আজকে সংবিধানের কি কোন তাহলে এটাই জায়গায় দাঁড়ালো কোন ভারতবর্ষে আর্টিকেলে বিচার পেতে আছে? আপনাকে প্রভাবশালী হতে হবে? বললাম তো, আমি তো সরাসরি এই কথা যদি উনি বলে থাকেন, তাহলে আপনার মিডিয়ার মাধ্যমে ওনাকে আমি প্রশ্ন করতে চাই একটাই কথা,
যে সংবিধানের কোন আর্টিকেলের কোন সিআরপিসি, কোন আইপিসি, কোন বিএনএসএস অ্যাক্টে লেখা আছে প্রভাবশালীরা বিচার পাবে, তাহলে সংবিধানের মৌলিক অধিকার ইকুয়ালিটির কথা বলা হয়েছে কেন? উনি যে বার্তাটা দিচ্ছে সেটা আমাদের সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। বিজেপির পানিহাটির প্রার্থী রত্না দেবনাথ, তিনি নিজেকে অভয়ার মা এই পরিচয় দিয়ে তিনি এই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, সে তিনি যেতেই পারেন, কিন্তু তাদের একটা বক্তব্য আছে। আমাকে তার ওই ভদ্রলোক অর্থাৎ শেখর রঞ্জন বাবু, ইফ আই এম নট রং, তিনিও আমাকে বলেছেন যে আমরা যদি টিকিট নিয়ে জিতি তাহলে আমার মেয়ে বিচার পাবে। আমার আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির টিকিট নিয়ে ওই ভদ্র মহিলা রত্না দেবনাথ জয়লাভ করার সঙ্গে অভয়া বিচার পাওয়া বা তিলোত্তমা বিচার পাওয়ার আদৌ কোনো সম্পর্ক আছে? কখনোই সম্পর্ক নেই। কোনো জিনিসের বিচার পাওয়া, বিচার দেবে সেটা বিচারালয়, এবং বিচার যেটা দিতে পারে সেটা ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচার পেতে টিকিট পাওয়া, আমি যদি ঘুরিয়ে কথাটা বলি তাহলে টিকিট পাওয়ার জন্যই কি এত আন্দোলন, এতভাবে উনি উদ্গ্রীব হয়েছিলেন? সব থেকে বড় কথা, অভয়ার সময় যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা ছিল অরাজনৈতিক, কোন রকম রাজনৈতিক পতাকা তলে নয়। উনি ভারতের নাগরিক হিসেবে ওনার 100% রাইট আছে, উনি যে কোনো রাজনৈতিক দলে যেতে পারেন 100%। কিন্তু প্রশ্নটা এসে যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলে যাওয়ার সাথে সাথে উনি একটা আন্দোলনকে অসম্মান করা, যেটা অরাজনৈতিক আন্দোলন, এবং সেই আন্দোলনটাকে কন্ডেম করা, রীতিমতো পা দিয়ে মারিয়ে দেওয়ার তার কোনো অধিকার নেই। যে আন্দোলনটা, অভয়ের আন্দোলনটা গড়ে উঠেছিল একটা অরাজনৈতিক জায়গা থেকে, কোনো দল মত নির্বিশেষে, কিন্তু পরবর্তীতে যখন উনি রাজনীতির আঙিনায় গেলেন, সেটা গেলেন, যেতেই পারেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি রাজনীতির আঙিনায় থেকেই অরাজনৈতিক আন্দোলনটাকে একটা রাজনৈতিক রূপ দিতে চেষ্টা করছে। সেটা মানিহাটির মানুষ কেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। এই জায়গাটায় আপনি একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলছেন, অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আমি আপনাকে দুটো বিষয় জাস্ট ধরিয়ে দেবো। একদিকে শেখর রঞ্জন বাবু এবং রত্না দেবনাথ দেবী, তারা দুজন বারবার বলে যাচ্ছেন এই আন্দোলন ছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, এই একটা আন্দোলন হয়েছিল, সিপিএম কিছু করেনি। অপরদিকে সিপিআইএম এর বহু পরিচিত মুখ, তারা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো লেখালেখি, ভিডিও পোস্ট করে তারা বলছেন যে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, সিপিআইএম না থাকলে এই আন্দোলন কোথাও যেত না। আমি বলছি দুটো রাজনৈতিক শিবির এই আন্দোলনের মালিকানা ক্লেম করা নিয়ে ব্যস্ত। এটা কি খুব মানে কষ্টদায়ক, পীড়াদায়ক নয় যে ভিকটিমের মা বাবা তারা এই গোটা আন্দোলনটাকে একটা রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করছেন এবং নিজেদের টিকিট পাওয়াটাকে জাস্টিফাই করছেন? আমি তো সে কথাই বলছি, আজকে যিনি যাকে কালিমালিপ্ত করছেন, যে সিপিআইএম এর বিরুদ্ধে উনি আঙুল তুলছেন, সেটা উনি তুলতে পারেন, সেটা ওনার রাজনৈতিক এথিক্স বলবো, উনি যেই দলে গেছেন সেই রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট আমি বলবো। যদি আমি বিষয়টা রাজনীতির জায়গা থেকে দেখি, এটা ওনার রাজনৈতিক পয়েন্ট বা রাজনৈতিক এজেন্ডা ভোটের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু ইতিহাস সেটা সাক্ষী, গোটা দেশ দুনিয়া দেখেছিল সেই সময় মীনাক্ষী মুখার্জি যে জিপ আগলে যে গাড়িটা, শবদেহ ভ্যানটা যে গাড়ির সামনে দাঁড়িয়েছিল নিজের প্রাণকে বাজি রেখে। আমার সঙ্গে কথোপকথনে শেখর রঞ্জন দেবনাথ স্পষ্ট ভাষায় বলেছেন মীনাক্ষী কিচ্ছু করেনি, কারণ যতক্ষণে মীনাক্ষীরা গাড়ি আটকেছে ততক্ষণে কলকাতা পুলিশ ময়না তদন্ত কমপ্লিট করে দিয়েছে এবং ইনভেস্টিগেশন ইনিশিয়েট হয়েছে। একদমই ঠিক। মীনাক্ষী মুখার্জি কিছু করেননি নয়, মীনাক্ষী মুখার্জি সহ বামপন্থীদের দাবি ছিল বডিটাকে প্রিজার্ভ করা। পোস্টমর্টেম হয়ে গেছে সেটা তো সবাই জানে, সেই ততক্ষণে পোস্টমর্টেম হয়ে গেছে, আরজিকরের ভেতরেই ইন্টারনাল পোস্টমর্টেম ওরা করে নিয়েছে, সেটা ঠিক। ভিকটিমের বাবা মা, আমি ভিকটিমের মা এই পরিচয় দিয়ে একটি রাজনৈতিক দলের টিকিট প্রাপ্ত রত্না দেবনাথ তিনি যাচ্ছেন দৌড়ে দৌড়ে, মানুষ সেই মেয়েটির কথা ভেবে কেউ কেঁদে ফেলছেন, কেউ ইমোশনালি ভালনারেবল হয়ে যাচ্ছেন।
আমার কথা হচ্ছে, একজন মানুষ হিসেবে, আইনজীবী হিসেবে শুধু নয়, একজন মানুষ হিসেবে আপনি বলুন, একজন ভিকটিমের নামকে এইভাবে একার্থে রাজনৈতিক নিলামে চড়িয়ে ভোট প্রার্থনা, ভোট ভিক্ষা করা একটা গোটা দল, এবং কি সাংঘাতিক স্টেটমেন্ট। তার পরিবার বলছে আমরা ভোটে না জিতলে আমাদের মেয়ে এই মামলায় হেরে যাবে। আপনি একজন আইনজ্ঞ, কি চোখে দেখছেন এই কথাকে? আসলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মানসিকতা এই জায়গায় গেছে, আজকে আমার পরিবারের যদি কোনো ছেলে মেয়ের মানে কাঙ্ক্ষিত নয় অকাঙ্ক্ষিত ভাবে কোনো নৃশংস হত্যা হয়, তাহলে সেটাকে নিয়ে আমাকে রাজনীতি করতে হবে এবং সেটার আলটিমেট জায়গা হচ্ছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবং সেখানে ভোটে জেতা। নট অনলি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, আমার ভোটে জেতাটা হচ্ছে রাজনৈতিক মানে মানে ওই আন্দোলনটাকে কলুষিত করা। আজকে কি দরকার আছে বলুন তো? ওনার মেয়ে ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছে অনভিপ্রেত ভাবে। তো অবশ্যই। সেখানে তাদের জুনিয়র সহপাঠী মানে জুনিয়র পিজিটি বলুন সিনিয়র পিজিটি বলুন, তারা আজকেও আমি যদি খুব ভুল না করি বিনে পয়সায় অভয়া ক্লিনিক চালাচ্ছেন। হুম। একটা একটা কোট আমি আপনাকে বলছি, আমারই চ্যানেলে প্রকাশিত, সারা বাংলা শুনেছে। ঘটনাচক্রে যিনি তিলোত্তমার পিতা, বিজেপি প্রার্থী রত্না দেবনাথের স্বামী শেখর রঞ্জন দেবনাথ, তিনি বলছেন, আমি তাকে জিজ্ঞাসা করি যে আপনি তো একটি প্রেস বাইটে বলেছিলেন সিবিআই অপদার্থ। সিবিআই পরিচালিত হয় যে মন্ত্রকের দ্বারা, সেখানে অমিত শাহ আছেন, আপনি তার ফোনে ভারতীয় জনতা পার্টিটা জয়েন করলেন। আপনি এই রুটটা আমাকে একটু বোঝাতে পারবেন যেটা আপনি কেন করলেন? তিনি উত্তরে বলেন, হ্যাঁ সিবিআই অপদার্থ। কেন অপদার্থ? একটি প্রিমিয়াম এজেন্সি এতটা কেন অপদার্থ, সেই খুঁজতেই তো আমাদের বিজেপিতে যাওয়া। আপনি কি এই কথার কোনো কোনো মানে পাচ্ছেন? আমরা না, পাইনি, গোটা বাংলা আমি পাইনি। আমিও পাই না। এবং সব থেকে বড় কথা, তার কথার বক্তব্যের বিশ্লেষণ উনি ভালো বলতে পারবেন। আমি আবার বলছি, ওনার সাথে বা ওনাদের সাথে আমার বা আমাদের ব্যক্তিগত কোনো বিরোধের জায়গা নেই, থাকতেও পারে না। ওনারা আমাদের নামে অনেক রকম কলুষিত করেছে এবং আমাদের বিরুদ্ধে মামলাও করেছে, সিবিআই এর তরফ থেকে সিবিআই এর বিরুদ্ধে মামলা করেছে। কোনো বিচার দেওয়ার ক্ষমতা যদি থাকে সেটা জুডিশিয়ারি সিস্টেমে। ভোটে জিতে বিচারের কথা বলা যায় না, সেটা না, এটা বিচার তো একটা পাওয়া হয় না। সাংঘাতিক বার্তা। আপনি আইনজীবী, আপনার কাছে বহু ভিকটিমের পরিবার আসেন, তারা আপনাদের কাছে হাত জোর করে দাঁড়ান যে আমাকে বিচার পেতে সহায়তা করুন। তাহলে আপনাদের তো আর কোনো প্রয়োজনই থাকছে না, আইনজীবীদের হ্যাঁ, আর কোনো দরকারই নেই। জুডিশিয়ারি সিস্টেমে আমার বাড়িতে কোনো অনভিপ্রেত কোনো ঘটনা ঘটলে, তাহলে আমি সোজা একটি রাজনৈতিক দলের টিকিট নিয়ে নেবো, আমি জিতে গিয়ে তাহলে আমি বিচার পেয়ে যাব। ওনারা তো এটাই বলছেন। আমার খারাপ লাগতো না যদি উনি ওখানে নির্দল হিসেবে দাঁড়াতেন। আমার কেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর কারেক্ট। কারোরই খারাপ লাগতো না উনি যদি নির্দল হিসেবে দাঁড়াতেন। তাহলে আমি খুব বেশি মানে কষ্ট পেতাম না। এখানে কষ্টই বলাটা ঠিক, কারণ রাগ অভিমানের ব্যাপার তো নয়। হুম। তো কষ্ট পেতামও না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকবার চেষ্টা করেছিলেন, কিন্তু অমিত শাহ চাইনি, তাই দেখা হয়নি। হুম। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ অমিত শাহর ফোন পেয়ে কিন্তু এই কন্ডিশনাল অ্যাপ্রোচটা কি নির্দল হিসেবে দাঁড়ালেও দরকার ছিল, যে প্রয়োজন যদি ছিল আমরা না, না জিতি তাহলে তিলোত্তমা হেরে প্রয়োজন যাবে ছিল আর না, কোনোদিন বিচার পাবে না? প্রয়োজন ছিল না। তিলোত্তমার বিচার দেবে, তিলোত্তমার বিচার মামলা অনগোয়িং প্রসেস। তিলোত্তমার আলটিমেটাম ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের হাতে, না তো অ্যাসেম্বলি, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন বা অ্যাসেম্বলিতে যাওয়া বা বিধানসভায় যাওয়া সেটা নিয়ে। সেটা এরকম ব্যাপারটা নয়। জুডিশিয়ারি সিস্টেমটা আলাদা। জুডিশিয়ারি পার্ট হচ্ছে জুডিশিয়ারির জায়গায়, পলিটিক্যাল পার্ট হচ্ছে পলিটিক্যালসের জায়গায়। তো এইটাকে নিয়ে যেটা আমরা জানি, রাজনীতিকরণ। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি তিনটি আলাদা আলাদা আমাদের কনস্টিটিউশনের পিলার। একদম একদম। তো ওনারা এই দুটোকে মিশিয়ে দিলেন। রাহুল বাবু বারবার বিভিন্ন মিডিয়ার সামনে প্রকাশ্যে ক্যামেরায় শেখর রঞ্জন দেবনাথ, অর্থাৎ বিজেপি প্রার্থী রত্না দেবনাথের স্বামী, ঘটনাচক্রে তিলোত্তমার পিতা, তিনি দাবি করছেন সিবিআই একান্তে এবং গোপনে তাকে বেশ কিছু নাম বলেছে, যেই নামগুলো আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকবে এবং তাদের সাজা হবে।
আমি ফ্যাক্ট আপনাকে জিজ্ঞাসা করব না, আমি নিয়মটা আপনার কাছে জানতে চাইবো। এটা কি লিগালি পসিবল? দেখুন, লিগালি পসিবল তো নয়। প্রথম কথা, এটা লিগালি পসিবল নয়। দেখুন না, এটা তো আইন নয়। এবার সেটা যদি ওনাকে ডকুমেন্ট দিয়ে থাকে, আমি জানি না সেটা, আমার আমার নলেজে নেই এই ব্যাপারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওনাকে ডকুমেন্ট দিয়ে থাকে, তাহলে উনি সেটা এত কিছু বলছেন, তাহলে সেই জায়গায় আমার মনে হয় সেটাও প্রেস রিলিজ করে দেওয়া বেটার। বা তাদের নামগুলো বলছেন না কেন? অসুবিধাটা কোথায়? রাষ্ট্রে ক্ষমতায় থাকা কেন্দ্রীয় সরকারের টিকিটে নির্বাচনে না লড়লে একজন নির্যাতিতা, একজন ধর্ষিতা বিচার পাবেন না সেন্ট্রাল এজেন্সি যার তদন্ত করছে। এই পুরো বিষয়টা, আমি এই ঘটনাটা ছেড়ে দিলাম, আমি এই বিষয়টাকে সার্বিকভাবে বলছি। এটা সংবিধানের জন্যে, এটা আইন ব্যবস্থার জন্যে, এটা দেশের জন্যে কতটা সাংঘাতিক বার্তা দিচ্ছে। এটা ভীষণ সাংঘাতিক বার্তা দিচ্ছে। কারণ রাষ্ট্রে বিচার ব্যবস্থা এবং বিচার ক্ষমতা শুধুমাত্র ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমকে দেওয়া হয়েছে। সংবিধান, আমার দেশের সংবিধান বা আমার ভারতের সংবিধান এ কথা বলে। তো সেই জায়গায় বিচার পেতে ভোটে লড়া, বিচার পেতে কখনো ভোটে জেতা বা ভোটে লড়াটা বিচার পাওয়া হয় না, বা ভোটে লড়াটা বিচারের আলটিমেটাম হয় না।